নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড শতভাগ প্রস্তুত বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণের আহ্বান। জোটের প্রার্থীদের নিজ দলের প্রতীকে ভোট করার বিধান নিয়ে ইসিতে আপত্তি বিএনপির। ছোট দল ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে কেন জামিন নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল। সরকারকে জবাব দিতে হবে 2 সপ্তাহের মধ্যে। এবং ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে এক পথচারীর নিহত। নির্মাণ ত্রুটি না নাশকতা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। জাতীয় সংসদ নির্বাচন ভালো হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো করার চেষ্টা চলছে। রাজনৈতিক দলগুলো কিছু সমস্যার সমাধান করলে এবং জনগণ সচেতন থাকলে নির্বাচন সুন্দর হবে। বিভিন্ন ক্ষেত্রে পদায়ন এবং বদলির ক্ষেত্রে কোনো অনিয়ম হচ্ছে না দাবি করে তিনি জানান, কোনো অনিয়মের খবর প্রকাশ করতে গণমাধ্যমের প্রতি আহ্বানও জানান। তিনি জানান, আমরা চেষ্টা করছি জাতীয় নির্বাচনের আগে একজন ব্যক্তি সর্বোচ্চ 7টি সিম কার্ড নিজের এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। আমাদের ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে, সবসময় থাকবে। রাজনৈতিক দলগুলি আমার এখানে কোনো আপত্তি আসে নাই। এখন এখানে আপনারও কোনো দিন বলতে পারেন নাই যে আমরা যে এই পক্ষপাতিত্বভাবে করছি, কি বলে কারোর পোস্টিং করছি। নির্বাচনে জোট করলেও প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকেই ভোটে অংশ নিতে হবে, এমন বিধানের বিষয়ে নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানিয়েছে বিএনপি। সকালে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে এই সংক্রান্ত একটি চিঠি দেয়। বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ সাংবাদিকদের জানান, এই ধরনের সিদ্ধান্ত ছোট দলগুলো রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বিস্তারিত শেখ সোহাগের রিপোর্টে। আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আইন আরপিওতে আনা সংশোধনী নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন বিতর্ক। নতুন বিধান অনুযায়ী নির্বাচনকালীন জোট গঠিত হলেও প্রতিটি প্রার্থীকে নির্বাচন করতে হবে নিজ নিজ দলের প্রতীকে। এতে আপত্তি জানিয়ে আগের বিধান পুনর্বহালের দাবি করছেন বিএনপি। সোমবার সকালে নির্বাচন ভবনে গিয়ে সিইসির কাছে একটি লিখিত চিঠি দেন তারা। এমন সিদ্ধান্ত নিয়েছে। প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে কোনো প্রকার আলোচনা ছাড়াই নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছে। জোট করলেও ভোট করতে হবে দলীয় প্রতীকে, এমন নিউজ দেখে আমরা বিস্মিত হয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সংশোধনীর সাথে একমত নয় এবং এই সংশোধনী বা পরিবর্তন বিএনপির কাছে গ্রহণযোগ্য নয়। কমিশনের এমন সিদ্ধান্ত জোট ভিত্তিক নির্বাচনী চর্চাকে নিরুৎসাহিত করবে জানিয়ে ইসমাইল জবিউল্লাহ বলেন, এ ধরনের সিদ্ধান্ত ছোট দলগুলো রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। জোটবদ্ধ হয়ে রাজনীতি করার কিংবা জোটবদ্ধ হয়ে নির্বাচনের অধিকার থাকলে জোটবদ্ধ রাজনৈতিক দলগুলোর ইচ্ছানুযায়ী নিজ দল কিংবা জোটবদ্ধ যে কোনো দলের প্রতীক নিয়ে নির্বাচন করার অধিকার তাদের গণতান্ত্রিক অধিকার। সে অধিকার ক্ষুণ্ণ করার কোনো সুযোগ আছে বলে বিএনপি মনে করে না। তাই আমরা আরপিওতে 20 অনুচ্ছেদের পূর্বের বিধান বহাল রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্বাচন কমিশনে অনুরোধ করেছি। এদিকে নির্বাচন কমিশনে আসেন এনডিএমএ 3 সদস্য প্রতিনিধি দল। এ সময় প্রতীককে আরপিও সংশোধন এই বিধান বাতিল করে আগের নিয়মে ফেরার দাবি জানান এনডিএমএর দপ্তর সম্পাদক। এখন আরপিও অনুযায়ী নিজ দলের প্রতীকে ছাড়া নির্বাচনে অংশ নেওয়া যাবে না, যেটাতে এনডিএমের ঘোর আপত্তি আছে। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
জুলাই সনদ হবে জাতীয় জীবনে রাজনৈতিক সমঝোতার ঐতিহাসিক দলিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গণ অধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক হওয়ার আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। জনতার অধিকার আমার অঙ্গীকার স্লোগানে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কোটা সংস্কার আন্দোলন থেকে গড়ে ওঠা রাজনৈতিক সংগঠন গণ অধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন এটি। অনুষ্ঠানে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। এ সময় ষড়যন্ত্র মোকাবেলায় মত পার্থক্যের ঊর্ধ্বে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। একটি নতুন বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের পথে অনেক বাধা আমাদের আসবে। সেজন্য রাজনৈতিক মত পথের ভিন্নতা থাকা সত্ত্বেও আমরা যেন দেশ গঠনের মেজর ইস্যুতে যেন আমরা জাতীয় ঐক্যমত থাকতে পারি। ফ্যাসিবাদী মসনদকে ভাঙার কাজটা সঠিকভাবে করতে পেরেছি, কিন্তু ভাঙ্গার পরে যে গড়ার মিশন, সেই মিশনে আমরা সাকসেস হয়নি। আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগকে আওয়ামী লীগ হওয়ার জন্য যে দলটা সব থেকে বড় দায়ী, জাতীয় পার্টি, সেই দলটার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই। গণ অভ্যুত্থানে ১৪ মাস পার হলেও গণতান্ত্রিক অর্ডার এখনো ফিরে আসেনি অভিযোগ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসবে। হাসিনা পালিয়ে যাওয়ার পরে ১৪ মাস আমরা অতিক্রম করছি, আজ পর্যন্ত কিন্তু বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসেনি। এই জন্য আজকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা জাতীয় সনদ সই করেছি, এবং সনদ সই করার পরে এখন আমাদের বাকি কাজ যেটা আছে, আগামী নির্বাচনকে সকলে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে। জুলাই সনদ হবে জাতীয় জীবনের রাজনৈতিক সমঝোতার একটি ঐতিহাসিক দলিল উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, সনদ বাস্তবায়ন যেন আইনের বাহিরে না যায়। এই জুলাই সনদ হবে জাতীয় জীবনে রাজনৈতিক সমঝোতার একটা ঐতিহাসিক দলিল, পূর্ণাঙ্গ দলিল, যা বাস্তবায়নের জন্য আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ, অঙ্গীকারাবদ্ধ, এবং সেই বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট ফোরাম হচ্ছে একটি নির্বাচিত জাতীয় সংসদ। এখানে কোনো দলের সেই বিষয়ে কোনো দ্বিমত নেই। ফ্যাসিবাদের বিরুদ্ধে আপোষ নয়, একতাবদ্ধ থাকার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। গণ অধিকার পরিষদের মধ্য দিয়ে আগামী দিনে যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসবে বলেও প্রত্যাশা সবার। ফ্যাসিবাদকে যেন আমরা কোনোভাবে বাংলাদেশে প্রত্যাবর্তন হতে দেব না, সমস্ত দরজা বন্ধ করে দিতে হবে এই ফ্যাসিবাদের প্রত্যাবর্তন। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জুলাই আন্দোলনে ঢাকার যাত্রাবাড়িতে যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলা সহ 5টি মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার বিচারপতি এএসএম আব্দুল মবিন ও বিচারপতি সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসুজ্জামান ও দুদকের পক্ষে ব্যারিস্টার এম সারোয়ার হোসেন শুনানি করেন। 2 সপ্তাহের মধ্যে সরকারকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে এই 5টি মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। গত 24 জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টিএফআই ও জেআইসি সেলে গুম নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের 2 মামলার শুনানির তারিখ পরিবর্তন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল 1-এর বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদের নেতৃত্বে 2 সদস্যের বিচারিক প্যানেল এই তারিখ পুনর্নির্ধারণ করেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে এই মামলার পরবর্তী শুনানি আগামী 23 নভেম্বর অনুষ্ঠিত হবে। এছাড়া মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 11 ডিসেম্বরের দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। তাছাড়া রামপুরায় 28 জনকে হত্যার ঘটনায় বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার শুনানি 5 নভেম্বর থেকে পিছিয়ে 24 নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এদিন চানখারপুলের মামলায় 12তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে 2 নভেম্বর।
উপদেষ্টা জনাব তারেক সিদ্দিক সাহেব সহ বেশ কয়েকজন আসামি ছিল, তার দুটি অংশ তদন্ত প্রতিবেদন দাখিল হয়ে ফরমাল ট্রাইব্যুনালে দেওয়া হয়েছে, তার প্রসিডিং। আরেকটি অংশ এখন ইনভেস্টিগেশন চলমান আছে। ইনভেস্টিগেশন একদম শেষ পর্যায়ে মর্মে তদন্ত সংস্থা আমাদেরকে জানিয়েছে, সেজন্য আমরা 2 মাস সময় চেয়ে ট্রাইব্যুনাল 2 মাস সময় মঞ্জুর করে আগামী ডিসেম্বরের 11 তারিখে দিন নির্ধারণ করেছে। রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে এক পথচারী নিহত হয়েছেন। দুপুর 12:20 দিকে ফার্মগেট মেট্রো রেল স্টেশনের নিচে এই দুর্ঘটনা ঘটে। নিহত তরুণের নাম আবুল কালাম আজাদ। তার বয়স আনুমানিক 35 থেকে 40 বছর। তার বাড়ি শরীয়তপুরে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা যারা নিহত ওই ব্যক্তি ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। মেট্রো রেল চলার সময় হঠাৎ একটি বিয়ারিং প্যাড ওপর থেকে ওই ব্যক্তির মাথায় পড়ে। ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। দুর্ঘটনার অল্প কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এটি দুর্ঘটনা নাকি নাশকতা, এই বিষয়ে খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ASM সালেহ আহমেদ বলেছেন, জনগণের দোরগোড়ায় সহজে ভূমি সেবা পৌঁছে দিতে দেশের প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয়ে নাগরিক সেবা কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ভূমি অফিসে মানুষ নানা ধরনের হয়রানির শিকার হন। এজন্য ভূমি সেবা অনলাইনে প্রদান করে তা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। গত ডিসেম্বর থেকে 5টি অনলাইন ভিত্তিক সেবা চালু করা হয়েছে উল্লেখ করে তিনি আরও জানান, সৎ ও স্বচ্ছ ভূমি ব্যবস্থাপনা শুধু ভূমি মন্ত্রণালয়ের একার পক্ষে সম্ভব নয়। এই ক্ষেত্রে গণমাধ্যম সহ অন্যান্য অংশীদারদের সহায়তা অত্যন্ত প্রয়োজন। সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে জনবান্ধব ভূমি সেবার গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে এসব কথা জানান। এবার সারা বাংলার খবর। নীলফামারীর ডিমলায় টিকা দিতে যাওয়ার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় নারী ও 14 দিনের নবজাতক নাতনি নিহত হয়েছেন। সকাল 11:30টার দিকে উপজেলার গয়াবাড়ি ইউনিয়নে গয়াবাড়ি স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন গয়াবাড়ি ইউনিয়নের সুটিবাড়ি বাজার এলাকার মোহাম্মদ আব্দুস সাত্তার খানের স্ত্রী মোসাম্মদ সূর্য খাতুন এবং তার নাতনি সামিয়া আক্তার। টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের 3 দিন পর এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বারোখালী খালের বাইমহাটি অংশে কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতের মা জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে গোলাপি নিখোঁজ ছিলেন। নিখোঁজের পরপরই তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডক্টর সাইফুল ইসলাম হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় গোহাট্টা বাজারে পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন করা হয়েছে। এ সময় বক্তারা বলেন, আওয়ামী সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হন পল্লী চিকিৎসক ডাক্তার সাইফুল ইসলাম। তিনি ছিলেন এলাকার গরিব মানুষের পরম বন্ধু ও সমাজসেবক। বক্তারা হত্যাকারীদের দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং শরীয়তপুর 3 আসনে ধানের শীষের প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর আগমন বার্তা পৌঁছে দিতে লিফলেট বিতরণ করা হয়েছে। শরীয়তপুর জেলা শ্রমিক দলের সভাপতি MA কাইয়ুম চুন্নু মুন্সির নেতৃত্বে গোসাইরহাট উপজেলার কোদালপুর বাজারে লিফলেট বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সর্দার, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জয়নাল শিকদার, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম হোসেন সহ আরও অনেকেই। চলমান নারী বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত। মুম্বাইয়ে DY প্যাটেল স্টেডিয়ামে বিকেল 3টায় টস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। 20 মিনিট দেরিতে টস অনুষ্ঠিত হলে সেখানে বিজয়ী হয় ভারত। নিগার মারুফারা সেমি লড়াই থেকে আগেই ছিটকে গেছেন। পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে তারা লড়াই জমিয়ে তুলে জয়ের খুব কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত হেরেছে। বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে হারটি ক্রিকেট প্রেমীদের জন্য মেনে নেওয়া কঠিন। টুর্নামেন্টের শেষে তাই জয় নিয়েই ফিরতে চায় বাংলাদেশ।
আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড শতভাগ প্রস্তুত বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণের আহ্বান। জোটের প্রার্থীদের নিজ দলের প্রতীকে ভোট করার বিধান নিয়ে ইসিতে আপত্তি বিএনপির, ছোট দল ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে কেন জামিন নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল, সরকারকে জবাব দিতে হবে 2 সপ্তাহের মধ্যে। এবং ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে এক পথচারী নিহত। নির্মাণ ত্রুটি না নাশকতা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন। দর্শক, এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।